আসসালামু আলাইকুম। শুরুতেই আপনাদেরকে সরি বলছি, অনেক দিন পরে ভিডিওটা দেওয়া হচ্ছে কারণ আমার ফেসবুকের একটু ছোটোখাটো সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি কয়েকদিন। কারণ আমার টিমেরই খেলা, আর্জেন্টিনারই খেলা, বাট আমি আর্জেন্টিনা নিয়ে কোনো ভিডিও ছাড়তে পারি নাই কিছু ফেসবুকের সমস্যার কারণে। তো আলহামদুলিল্লাহ প্রবলেমটা সলভ হয়েছে এবং এটার জন্য আমি ভিডিওটা ছাড়ছি। আমি ম্যাচ শুরু হওয়ার আগের অ্যানালাইসিসটা দিই নাই, বাট আমরা হচ্ছে ম্যাচের শেষে মানে আমরা রেজাল্ট নিয়ে একটু অ্যানালাইসিস করবো, খুঁটিনাটি সেট করব, ম্যাচের হ্যাটট্রিক নিয়ে কথা বলবো, মেসি কেমন পারফর্ম করলো সেটা নিয়ে কথা বলবো, আর্জেন্টিনার ওভারঅল টিম কেমন পারফর্ম করলো সেটা নিয়ে আলোচনা করব, আলজেরিয়ার কোথায় ভুল ছিল, কী জন্য এরকম একটা ম্যাচ হলো এটা নিয়ে আলোচনা করব। এবং লাস্টে আমরা ছোট করে জাস্ট পর্তুগাল টিমের জন্য রোনালদো পারফরমেন্সটা আমরা বলবো, বা রোনালদো পারফরমেন্সটা একটু অ্যানালাইসিস করব। তো আসুন ম্যাচে আসা যাক। ফিফা 2026 বিশ্বকাপের গ্রুপ জি এর ম্যাচ, আর্জেন্টিনা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ভার্সেস আলজেরিয়ার ম্যাচ সম্পূর্ণ, যেটা শেষ হয়েছে এবং 3-0 গোলে, মানে বিশাল ব্যবধানে আলজেরিয়াকে হারিয়ে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরা তাদের হচ্ছে যাত্রা শুরু করলো। এবং এই ম্যাচে মেসি হ্যাটট্রিক করে 17 মিনিট এবং 60 মিনিট এবং 76 মিনিটে গোল করে মেসি হ্যাটট্রিক করে। আরেকটি গোল করছিলেন তিনি, বাট যেটা শুরুতে অফসাইডের জন্য বাতিল হয়ে যায়। অসাধারণ একটা পারফর্ম করলো মেসি। মেসি লাস্ট বিশ্বকাপ বলা যায় এটা, প্রায় 40 বছরের কাছাকাছি তার বয়স, এবং সেই জায়গা থেকে এরকম একটা অমানবিক বা এরকম একটা দানবীয় পারফরমেন্স মানে আর্জেন্টিনারা এক্সপেক্টই করে নাই। আমরা চাচ্ছিলাম মেসি ভালো খেলবে এবং মেসি ফর্মে ছিল, বাট আমরা এই লেভেলে চাই না যে মেসি হ্যাটট্রিক করবে, তা ওয়ার্ল্ড কাপের ফার্স্ট হ্যাটট্রিকটা করবে আর এরকম একটা খেলা উপহার দেবে। যাই হোক, ম্যাচের অ্যানালাইসিস ফলাফলটা বলে দিই। ফলাফল আর্জেন্টিনা 3 আলজেরিয়া 0, এবং এটা খেলা হয়েছিল কানসাস সিটি স্টেডিয়ামে, যেটা মিশরি যুক্তরাষ্ট্রে অবস্থিত। এবং 3টি গোল হয়েছে, 3টি গোলই কিন্তু মেসি দিয়েছেন। ম্যাচের অ্যানালাইসিস যদি বলি, এটা লিওনেল মেসির ঐতিহাসিক হ্যাটট্রিক এবং ওয়ার্ল্ড কাপে মেসির ফার্স্ট হ্যাটট্রিক। মেসির হ্যাটট্রিক অনেক আছে, বাট বিশ্বকাপে মেসি কোনোদিন হ্যাটট্রিক করতে পারে নাই, এবং সেই রেকর্ডটাও কেন থাকবে না। মেসি যেখানে হাত দেয় মেসির রেকর্ডের পিছনে ছুটে না, মেসির পিছনে রেকর্ড ছুটে, সেটাই আবার প্রমাণ হলো। মেসি কিন্তু আবার হ্যাটট্রিক করলেন। এই ম্যাচটি সম্পূর্ণভাবে লিওনেল মেসির নিয়ন্ত্রণে ছিল এবং প্রায় 39 বছর বয়সী তার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসছেন। এর আগে 5টি বিশ্বকাপ খেলেছে, এটা ষষ্ঠ বিশ্বকাপ, এবং নেমেই তিনি রেকর্ড গড়লেন এবং এটি ছিল তার বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক। তিনি প্রথম গোল করেন 17 নম্বর মিনিটে, আমি যদি সঠিক বলি 17 নম্বর মিনিটে গোল করেন তিনি। গোল পোস্টের প্রায় 30 গজ দূর থেকে দারুণভাবে মার্কারকে কাটিয়ে ডিফেন্স ভেঙে বা পায়ে দুর্দান্ত কাটিং শটের মাধ্যমে, কার্লিং শটের মাধ্যমে কিন্তু গোলটি করেন ফার্স্ট 17 মিনিটেই। সেকেন্ড গোল করেন তিনি 60 নম্বর মিনিটে। সেটা হচ্ছে বলা যায় যে গোলকিপারে একটু ভুলের কারণেই, মিস্টেকের কারণেই ম্যাকঅ্যালিস্টার একটি জোরালো শট, আলজেরিয়ান গোলকিপার গোলরক্ষক লুকা জিদান ঠিকমতো গ্রিপ করতে না পেরে বলটি হচ্ছে রিবাউন্ড হয় এবং সেটাকে তার পায়ের ট্যাপ করে সেটাকে গোল করেন অসাধারণভাবে। এবং ম্যাচের যদি তৃতীয় গোলটা বলি, তৃতীয় গোলটা করেন তিনি 76 নম্বর মিনিটে, যেটি ডি বক্সের ঠিক বাইরে থেকে তার সিগনেচার বাঁ পায়ের ট্রেডমার্ক শট, যেটাকে বলি আমি, কার্লিং ফিনিশে হ্যাটট্রিক পূরণ করেন এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের 200তম ম্যাচকে স্মরণীয় করে রাখেন তিনি। এবং আমি আরেকটা কথা বলি, মেসির কিন্তু সামনে জন্মদিন, এবং কালকের দিনেই মানে ম্যাচের দিনেই মেসি হচ্ছে ফার্স্ট টাইম 2006-এর বিশ্বকাপ খেলতে নামেন, সেই দিনেই তার অভিষেক হয়েছিল। সব মিলে বলবো যে একটা রেকর্ডপূর্ণ মানে দিন উপহার দিয়েছে মেসি অসাধারণ তার পারফরমেন্সের মাধ্যমে। এই হ্যাটট্রিকের মাধ্যমে মেসি বিশ্বকাপে মোট 16টি গোল করে, যেটা হচ্ছে মিরোস্লাভ ক্লোসারের সর্বোচ্চ বিশ্বকাপ গোলের অল টাইম রেকর্ড ভাগ বসিয়েছেন তিনি। অর্থাৎ আর কয়েকটা গোল করলে তিনি হচ্ছে সর্বকালের সেরা গোলদাতা কাতারও আবার চলে যাবেন। এই রেকর্ডটায় প্রায় ছোঁয়ার দিকে আছে মেসি। ট্যাকটিক্যাল লড়াই বা দলগত যদি পারফরমেন্স বলি, আর্জেন্টিনা এই ম্যাচে 4-3-3 ফরমেশনে খেলতে নামে এবং প্রথম থেকে আক্রমণাত্মক মেজাজে দল নামিয়েছিলেন। এবং মাঝমাঠে এনজো ফার্নান্ডেজ, ডিপল এবং অ্যালেক্স ম্যাকঅ্যালিস্টার চমৎকারভাবে বলের পজিশন কিন্তু ধরে রেখেছিলেন। প্রথমার্ধে খেলা কিছুটা ধীরগতি হলেও দ্বিতীয়ার্ধে খেলাটার মানে আক্রমণ বাড়ে। দ্বিতীয়ার্ধে হুলিয়ান আলভারেজ এবং নিকোলাস গঞ্জালেস বদলি হিসেবে নামার পর কিন্তু খেলার স্পিডটা বেড়ে যায়, আর্জেন্টিনা আক্রমণের ধারও আরও বাড়ে
এবং ডিফেন্সে ক্রিস্টিয়ানো রোমানো, লিসান্ড্রো মার্টিনেজ আলজেরিয়ার আক্রমণ ভাগকে সহজেই রুখে দেন। আমি কিন্তু 2022 বিশ্বকাপের যে মিডফিল্ডের খেলাটা আমি প্রায় রিপিট খেলাতে দেখতে পেয়েছিলাম, এবং হচ্ছে সেন্ট্রাল ব্যাকে এবং সব দিক দিয়ে বলবো যে আমি হচ্ছে একটা অসাধারণ সেই 2022-এর আমি প্রতিছবি দেখতে পেরেছি। আর্জেন্টিনা যে কম গোল করার পরে ম্যাচ জিততে পারে, সেই রকমই একটা খেলা এই ওয়ার্ল্ড কাপে আমরা দেখতে পাচ্ছি। যদি আলজেরিয়ার ফরমেশনটা করি, আলজেরিয়াও কিন্তু 4-3-3 ফরমেশনে নামায় কাউন্টার অ্যাটাকিংয়ের মাধ্যমে। ভ্লাদিমির পেটকোভিচের আলজেরিয়ার প্রথমার্ধে আর্জেন্টিনাকে বেশ ভালোই প্রতিরোধ করছিল। তাদের ফরওয়ার্ড আনিস হাজা মুসা এবং ফারেস সাইবি কয়েকটা কাউন্টার অ্যাটাক তৈরি করলেও এমেলিয়ানো মার্টিনেজ পরাস্ত করতে পারেনি। দ্বিতীয়ার্ধে রিয়াদ মাহরেজ এবং হোসে মাহরেজকে নামানো হলেও তারা আর্জেন্টিনার মানে জমাট ডিফেন্স ভাঙতে সম্পূর্ণ ব্যর্থ হয়। টার্নিং পয়েন্ট এবং ভিএআর বিতর্ক যদি আমি বলি, ম্যাচের শুরুর দিকে আলজেরিয়া ফারেস সাইবি এবং আর্জেন্টিনা মেসি উভয়ের একটি করে গোল অফসাইডের কারণে বাতিল হয়। তবে ম্যাচের প্রথমার্ধে মেসি একটি চ্যালেঞ্জ নিয়ে কিছুটা বিতর্ক তৈরি হয়েছিল। সেখানে আলজেরিয়া খেলোয়াড় কার্ডের দাবি জানালে রেফারে কার্ড খেলা চালিয়ে যান, যেটি নিয়ে ব্রাজিলের যে সমর্থকগুলো আছে তারা কিন্তু এটা নিয়ে ট্রোল করছে, কারণ তারা আর তো অন্য কোনো লজিক্যাল পায় নাই। সো এইটুকু একটু লজিক পাইছে, এটা নিয়ে কিন্তু তারা ট্রোল করতেছে। কারণ ম্যাচে 3 গোল দেওয়ার পরে আপনি তার কী সমালোচনা করবেন? তখন আপনি খুঁজে খুঁজে বের করবেন যে ম্যাচে কোন জায়গায় হয়েছে। ম্যাচের সে ফাউলটা না ধরার কারণে সেটা নিয়ে এখন ব্রাজিলিয়ানরা মানে ট্রোল করছে। আর আরেকটা কথা বলি যে এটা কিন্তু ভাই আম্পায়ার, একটা আম্পায়ার হচ্ছে একটা রেফারি হচ্ছে 22 জন প্লেয়ারে খেলা থাকে। এখানে ভুল মিস্টেক হইতেই পারে। আর মেসির ক্ষেত্রে সেটা হওয়াটাই স্বাভাবিক, কারণ মেসি সচরাচর এরকম ফাউল বা এরকম করে না বললেই চলে। তো যাক, একটা রেফারি মিস্টেককে আপনি পুরো আর্জেন্টিনার সাইডের ডিফল্ট বলে ধরে ফেলতেছেন। তো যাই হোক বিষয়টা পরবর্তী সময়কাল এই জয়ের পর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা 3 পয়েন্ট নেবে, সুবিধাজনক স্থানে রয়েছে। আর একটা ম্যাচ জিতলেই তারা পরে নকআউট রাউন্ডে কোয়ালিফাই করবে, টপ 32-এ চলে যাবে। তার পরবর্তী ম্যাচ 22শে জুন রয়েছে অস্ট্রিয়ার বিপক্ষে। ম্যাচটা অনেকটা কঠিন হবে আর্জেন্টিনার জন্য, বিশেষ করে আলজেরিয়া তুলনামূলক অস্ট্রিয়ার চাইতে দুর্বল দল। আর হচ্ছে আলজেরিয়া যদি আবার টুর্নামেন্টে টিকে থাকতে চায়, তাদের পরবর্তী ম্যাচ জর্দানের বিপক্ষে অবশ্যই জয় পেতে হবে, এটা সিম্পল বিষয়। আর যদি এটাই ছিল আর্জেন্টিনা ম্যাচের অ্যানালাইসিস। আর যদি ভাঙি, আর একটা প্রবলেম দেখা গেছে যে সেটা হচ্ছে মেসি ছাড়া আর্জেন্টিনা টিম কেমন করবে, এটা একটা ভাবার বিষয়। যদি আমরা অস্ট্রেলিয়ার সাথে জিততে পারি, হয়তো আমরা জর্দানে দেখতেও পারি যে মেসিকে বসিয়ে মেসিকে বিশ্রাম দিয়ে অন্যদেরকে ট্রাই করে দেখা হচ্ছে। নিকোপাসকে নিয়ে আমার আশাটা আর একটু বেশি ছিল, যদিও অনেক পরে নামাইছে নিকোপাসকে, তার হয়তো সময় লাগতে পারে। বাট আমরা নিকোপাসকে নিয়ে আরও বেশি এক্সপেক্ট করি তার কাছ থেকে, কারণ আমরা মেসির সার্ভিসটা যদি না পাই, নিকোপাসকে সেই মেসির ভূমিকাটা পালন করতে হবে। হ্যাঁ, মেসির জায়গায় নেওয়ার মতো কেউ নেই, বাট তার পারফরমেন্সটা আমরা আশা করি। ছোট্ট করে যদি আমরা এখন রোনালদোর পারফরমেন্সটা যদি আমরা বিশ্লেষণ করি, যে রোনালদো কীরকম পারফরমেন্স করলো। ক্রিস্টিয়ানো রোনালদো বলবো যে আগে থেকে অফ ফর্মে ছিলেন। লাস্ট আমি যদি 1 বছর ধরি, আমি বেশি ধরলাম না, লাস্ট 1 বছর ধরে আল নাসেরের হয়ে খুব একটা ভালো পারফরমেন্স করছে বলা যাবে না। শুধু গোল স্কোরিং করলেই কিন্তু ভালো পারফরমেন্স করা যায় না। বাট সে গোল স্কোরের দিক দিয়ে বলি, আমরা তার ডিবলিংয়ের দিকের কথা যদি বলি, তার হচ্ছে অ্যাটাকিংয়ের কথা যদি বলি, তারপর হচ্ছে পাসিংয়ের কথা যদি বলি, বল কন্ট্রোলের কথা বলি, সব দিকে একটু মানে স্ট্রাগল করছিলেন রোনালদো এই বিশ্বকাপে আসার আগেও। আমি একটা জায়গায় হয়তো বলছিলাম যে পর্তুগাল যদি ভালো করতে চায় এবং ওয়ার্ল্ড কাপ যদি নিতে চায়, বা নকআউট পর্বে যদি যেতে চায়, ভালো করতে চায়, সেমিফাইনাল পর্যন্ত যদি যেতে চায়, তাহলে রোনালদোকে কম সুযোগ দেওয়া। কারণ রোনালদো ওই লেভেলের পারফরমেন্স আপনি চাইলেও পাবেন না। হ্যাঁ, সে একজন লেজেন্ড, মেসির সাথে তার তুলনা থাকবে, বাট সে কিন্তু ওই লেভেলের পারফরমেন্স বা ওই রকম ফর্মে নেই। তাছাড়া পর্তুগাল টিম কিন্তু অসাধারণ একটা টিম, তাদের এই ওয়ার্ল্ড কাপের সবচাইতে শক্তিশালী মিডফিল্ড বলা হচ্ছে। যদি আমরা সামনের দিকে একটু ভালো মানের প্লেয়ারদের বা ইয়াংস্টারদের সুযোগ দেওয়া হয়, পর্তুগাল কিন্তু ভালো করার সুযোগ আছে। হ্যাঁ, রোনালদোকে আপনারা সুযোগ দেন, পরে নামান, একটু কম টাইম দেন, সেই টাইমে সে এফেক্টিভ পারফরমেন্স করবে। রোনালদো যে কোনো এমন একটা প্লেয়ার, যে কোনো মুহূর্তে যে কোনো ম্যাচকে তার কন্ট্রোলে নিতে পারেন, সে ম্যাচের মুহূর্ত ঘুরে দিতে পারেন, যেটা আমরা 2022-এ দেখেছি। আমরা রোনালদোকে ছোটো করছি না, বাট তার পারফরমেন্স বিবেচনা করে, তার রিসেন্ট ফর্ম বিবেচনা করে আমার মনে হয় তাকে একটু কম সুযোগ দেওয়া উচিত। দিলেও তাকে হচ্ছে সেইভাবে ইউজ করা। তো এটাই ছিল।
রোনালদোর যদি আমরা সেদিনের পারফরমেন্স আর একটু বিশ্লেষণ করি স্ট্যাটিক্যালি, তাহলে বলবে যে 0 অ্যাসিস্ট, 0 গোল, তারপরে বলবো যে প্রায় 22 থেকে 20 বার হচ্ছে বল পজিশন হারিয়েছেন তিনি। তার সাথে সাথে গোল রেশিও মাত্র 10%, এবং মাত্র 20 থেকে 22 বার হচ্ছে বল টাচ করেছেন তিনি, এবং সব কিছু মিলে একটা ডিজাস্টার পারফরমেন্স সেদিন গেছে ক্রিস্টিয়ানো রোনালদো। হোপ হি ইজ ব্যাক, হয়তো বা সে ব্যাক করবে 15 ম্যাচে, বা আরও ভালো কিছু পারফরমেন্স করবে, কারণ পর্তুগালকে ভালো করতে হলে রোনালদোকে ভালো করা জরুরি। এবং রোনালদোর পাশাপাশিও আমার মনে হয় যে আর এক সেন্টার ফরওয়ার্ডে বা ইয়াতে অন্য কাউকে সুযোগ দেওয়া উচিত। সো ধন্যবাদ। আমাদের নেক্সট ম্যাচ 22 তারিখে আর্জেন্টিনা ভার্সেস অস্ট্রিয়া। আর্জেন্টিনার জন্য একটু কঠিন ম্যাচ, বাট ইনশাল্লাহ আর্জেন্টিনা ভালো কিছু করবে। আমরা এই টিমকে নিয়ে কিন্তু আত্মবিশ্বাসী। মেসি একটা কথা বলেছে, মেসির যা অর্জন করার তা অর্জন সে করে ফেলছে, এখন শুধু এনজয় করার সময়। তো আমাদের আর্জেন্টিনার যারা দর্শকরা আছে, সমর্থকরা আছে, তাদেরও একই মেন্টালিটি। আমরা 2022-এর বিশ্বকাপ জেতার পরে আমরা যতটা আত্মতুষ্টি পার পেয়ে গেছি, এই বিশ্বকাপটা আমরা এনজয় করব। এই বিশ্বকাপটা আমরা আর্জেন্টিনার খেলাটা উপভোগ করব। মেসিও তার নিজের ক্যারিয়ারকে নিয়ে সেটাই বলেছেন। সো আমরা অত কিছু আর ভাবতেছি না। 20 তারিখে মেবি ব্রাজিলের খেলা, আমি যদি ভুল না করি। যদি ভুল করি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। ব্রাজিলে খেলার আগে আবার একটু অ্যানালাইসিস নিয়ে আপনাদের সামনে হাজির হবো। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি একটু লেটে দিলাম, তারপর থ্যাংক ইউ। অল দ্য বেস্ট আর্জেন্টিনা, ভামোস আর্জেন্টিনা।